দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর অজয় কুমার দাস স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় নার্ভাস সিস্টেম পার্ট 6 বা পর্ব 6। স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি আজকের আলোচনা শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল ডক্টর বৃন্দ, যে ক্লাস শুরু করতে চলেছি সেটা নার্ভাস সিস্টেমের 6 পার্ট। আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। আগের দিন আমরা মোটামুটি যা ক্লাস আমি শেয়ার করেছিলাম আমার জ্ঞান যেটুকু ছিল, তাতে যে নার্ভগুলো কোন নার্ভ কোথায় কোথায় কিভাবে সাপ্লাই করছে সেগুলো একটা ডায়াগ্রাম দেওয়া ছিল। আর গত ক্লাসে আমরা মেইনলি আলোচনা করেছি কিন্তু সায়াটিক নার্ভ নিয়ে। তো সায়াটিক নার্ভে সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম। আমরা তার আগের দিনের ক্লাসে যখন আমরা বলেছিলাম স্পাইনাল কর্ডটা কোথায় এসে শেষ হচ্ছে। স্পাইনাল কর্ড আমাদের মেইনলি L1 L2 এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তারপর থেকে যে সমস্ত নার্ভগুলো হাতকে বেরোচ্ছে, এসে তারা L4 থেকে বেরোচ্ছে, L5 থেকে বেরোচ্ছে, S1 S2 S3 থেকে বেরোচ্ছে, বেড়ে সবগুলো একসঙ্গে মিলে যে নার্ভটা তৈরি করছে সায়াটিক নার্ভ, এবং সবচেয়ে লম্বা নার্ভ, সবচেয়ে চওড়া নার্ভ, যেটা আমাদের শরীরের মধ্যে প্রায় মোর দেন 1 মিটার লেন্থ এই নার্ভটা। এখান থেকে আবার তার ব্রাঞ্চেস বেরিয়ে আমাদের একদম টো পর্যন্ত চলে গেছে। তো এইটাই ছিল আমাদের একটা পায়ের দিকের অংশ। আজকে আমি আবার একটু মাথায় চলে যাচ্ছি। মাথার দিকে আমার যেটুকু জানা সেটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই আমি তো আবার একটু কাগজ কলমে করতে ভালোবাসি। তো আমরা একটা ছবি আঁকি, যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন, এবং এটা মোটামুটি আমরা সবাই জানি। পন্স মিডুলা, আমরা এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড কম্বাইন্ড। আমরা আজকে এর মধ্যে যে আলোচনাটা আনছি, আমাদের একটু এটা দিয়ে আমরা আজকে বিশেষ কোনো যে মেডিসিনাল কি কাজ সেটা দিয়ে আলোচনা করি, কিন্তু একটা অ্যানাটমি এবং ফিজিওলজি সাইডটা আমরা একটু বোঝার চেষ্টা করে নিচ্ছি, মনে করার চেষ্টা করছি, অন্য কিছুই না। এই টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে 3টে কভারিং দিয়ে ঢাকা থাকে, যার মধ্যে থাকে স্পাইনাল ফ্লুইড। এটা স্পাইনাল ফ্লুইড থাকে, এটা সবাই আমরা জানি। স্পাইনাল ফ্লুইডই আমাদের সমস্ত লুব্রিকেশনের কাজ করে। সেটা একদম 3টে লেয়ারের মধ্যে থাকে। তো এইটা নিয়ে আমাদের আজকে বিশেষ আলোচনার একটা জায়গায় আসছে। প্রথম যে লেয়ারটা থাকে, একদম প্রথম লেয়ারটা যদি ধরি, তাহলে এরকম একটা সব একদম ক্লোজ, আমাদের এর ক্লোজলি থাকে, একদম ক্লোজ। যে স্পাইনাল কর্ড বা ব্রেন তার গায়ের সঙ্গে সাটিয়ে থাকে। এই যে লেয়ারটা, এটা খুব সফট লেয়ার। অবশ্যই এটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, একদম খুব ক্লোজলি আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের সার্ফের সঙ্গে লাগানো থাকে। এটাকে আমরা বলি কি পায়া ম্যাটার, PIA ম্যাটার।
পায়া ম্যাটার। পায়া ম্যাটার কথাটার অর্থ হচ্ছে, পায়া কথাটার মানে হচ্ছে সফট, আর ম্যাটার কথাটা মানে হচ্ছে মা, মাদার। তো পায়া ম্যাটার মানে হচ্ছে সফট মাদার। তার কোলের বাচ্চাটাকে যেভাবে সে আগলে রাখার চেষ্টা করে, তার যেন কোনো আঘাত না লাগে, তাকে একদম ক্লোজলি তার বুকের মধ্যে জড়িয়ে রাখে, এই পায়া ম্যাটারও কিন্তু ঠিক তেমনি। অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, এটা একটা ভাস্কুলার, এটা একটা ভাস্কুলার কভারিং, ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার মিন্স এর মধ্যখান দিয়ে ভেসেল যেমন থাকে, তার ভেতর দিয়ে যেমন রক্ত চলাচল করে, তেমনি এর মধ্যখান দিয়েও কিন্তু ফ্লুইড চলাচল করতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কভারিং, যেটা একদম ক্লোজলি মায়ের যে আঁচলের মধ্যে তার শিশুকে যেভাবে রেখে দেয় কভার করে, ক্লোজলি তার গায়ে যাতে একটু ঠান্ডা না লাগে, তার যাতে কষ্ট না হয়, তার যেন হাওয়া না লাগে, এইভাবে মা সফট মাদারের যা কাজ ঠিক সেইভাবে এটাকে কভার করে রাখে। এইটাকে আমরা বলি পায়া ম্যাটার। এটা কিন্তু হাইলি ভাস্কুলার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এর পরে আবার একটা কভারিং আছে, সেই কভারিংটা একটু গ্যাপ দিয়ে, এইগুলো আমাদের জানার কারণ অন্য কিছু না। আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, তখন কিন্তু তারা প্রথমতই আমাদের কাছে আসে না, তারা এলোপ্যাথি থেকে ঘুরে 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 যখন আসে, তারা অনেক রিপোর্ট নিয়ে আসে। আর আমরা যদি রিপোর্ট না দেখতে চাই, তাহলে বলবে যে ডাক্তার কিছু জানে না। তাহলে আমাদের রিপোর্টগুলো দেখতে গেলে আমাদের কিছু কিছু টার্ম, আমাদের টার্মিনোলজি মাথায় রাখতে হবে, এবং যদি সেই টার্মগুলো থাকে, তাহলে আমাদেরকে সেই টার্মগুলো যদি আমার নিজের জানা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কি বলতে চাইছি। এই যে নেক্সট কভারিং যেটা, এটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। এটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারটা কি? এটাও কিন্তু সফট, খুব হার্ড নয়, কিন্তু এটা একটু গ্যাপ দিয়ে রেখেছে। আর কি আছে এর মধ্যে? কিছু ট্রিবুকুলাই আছে। ট্রিবুকুলাই, ট্রিবুকুলাই স্পেলিংটা আমি লিখে দিই, তাহলে বুঝতে পারবেন। ট্র্যাবিকুলার, ট্রিবিকুলার না, ট্র্যাবিকুলার, ট্র্যাবিকুলাই বলা হয়। এই ট্র্যাবিকুলাই এটা কি? এটা এক ধরনের ভেসেল কলাম। সেটা যখন কোনো আমাদের স্ক্যান রিপোর্ট আসে, তখন কিন্তু এগুলোকে দেখতে পাই, একটা এই ধরনের ছবি আমরা তাতে পাই, যেটা পায়া ম্যাটারের সঙ্গে অ্যাটাচ থাকে, পায়া ম্যাটারের সঙ্গে যেটা অ্যাটাচ থাকে। তো এই যে একটা ওয়ার্ড আমাদের আছে, এই ওয়ার্ডটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা ডাক্তারকে বলতে পারবে পেশেন্টকে যে এটা কি এবং কেন এটা কি হয়েছে। তার থেকে আমরাও বুঝতে পারবো যে পেশেন্টের কোন জায়গাটায় তার অসুবিধা দাঁড়িয়েছে এবং তার পজিশনটা কি কি হতে পারে, সেটা আমরা আলোচনায় মাধ্যমে, যদি আজকে যেটুকু আমার জানা আছে সেটা শেয়ার করব, সেইটুকু যদি আপনাদের কাছে জানা না থাকে, তাহলে হয়তো এটা উপকারে লাগতে পারে। তো এইটা যখন উপর থেকে দেখা হয়, তখন এটাকে অনেকটা মাকড়সার জালের মতো লাগে। এইটা, এই অ্যারাকনয়েড ম্যাটার, সেটাও সফট যে পায়া ম্যাটার, তার সঙ্গে অ্যাটাচ করে রেখেছে এই সমস্ত ট্র্যাবিকুলাই দিয়ে। এই ট্র্যাবিকুলাই গুলো কি করছে? একে অপরের সঙ্গে কানেক্ট করে রেখেছে তাকে, অ্যারাকনয়েড ম্যাটারের যে লেয়ার, তার সাথে পায়া ম্যাটারের লেয়ারে, এবং এও সফট,
কিন্তু এ ভাস্কুলার নয়, এর মধ্যখান থেকে ভেসেল যেভাবে কাজ করে এটা ভাস্কুলার নয়, কিন্তু এই ট্র্যাবেকুলা এগুলো ভাস্কুলার। এগুলো হচ্ছে একটা কলম, টিস্যু কলম। তো এই ট্র্যাবেকুলার মধ্যখান দিয়ে সে কিন্তু ভাস্কুলারিটিকে কাজ করতে পারে। তো এই অ্যারাকনয়েড ম্যাটার, এটাকে যখন আমরা ছবিতে দেখি তখন তার মাকড়সা জালের মতো লাগে, তাই এটাকে অনেক সময় দেখা যায় যে স্পাইডার বলেও বলা হয়, এটাকে অনেক সময় স্পাইডার বলেও উল্লেখ করা হয়। এটা আমাদের অ্যারাকনয়েড ম্যাটার, এটাও কানেকটিভ টিস্যু। এটা এই কানেকটিভ টিস্যু আমাদের অনেকগুলো এই ট্র্যাবেকুলাই দিয়ে একসঙ্গে কানেক্ট করা থাকে। তাই দুটো সফট টিস্যু, দুটো সফট মাদার কাকে সেভ করছে? আমাদের বাচ্চাটাকে। কে বাচ্চাটা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তো আমাদের পুরো মানুষের যা যাবতীয় কাজকর্ম, চিন্তা ভাবনা, মনে করা, তার যে কি করবে না করবে সবকিছুই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাকে রেসপন্স করছে, তাকে পাঠাচ্ছে খবর যে তুমি এটা করো, তুমি ওটা করো, তোমার হার্টে এখন অসুবিধা হচ্ছে, তুমি তার জন্য রেস্ট নাও, বা তোমার খিদে পেয়েছে, তোমাকে খাবার খেতে হবে। সমস্ত কিছু কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখান থেকে তাকে রেসপন্স করছে, সেইভাবে সে তার কার্যকলাপ সারাদিনে কাজকর্ম করে যাচ্ছে। এই যে তাই এত একটা যে মূল্যবান জিনিস আমাদের শরীরের, তাকে কভার করে রাখছে এই মায়েরা। আর এদের উপরে আরেকজন আছে, সেটা একটা হার্ড কভারিং, সেটা একটা হার্ড কভারিং। সেটা একটা হার্ড কভারিং। আমার মনে হয় এগুলো আমরা সবাই পড়েছিলাম, কম বেশি প্রত্যেকেরই এটা জানা আছে, তবুও আজকে একটু মনে করিয়ে দেওয়া। আমাদের এখানে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, পার্থদার মতো একজন জ্ঞানী মানুষ আছেন। এইটা কিন্তু স্পাইনাল কর্ড অনেক লম্বা, আমি ছবির জন্য এখন ছোট করে করেছি। এইটা হার্ড কভারিং, যে টোটালটাকে প্রোটেক্ট করে রেখেছে। এইটাকে বলা হয় ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার, ডুরা কথাটা মানে হচ্ছে টাফ, ডুরা কথাটা মানে হচ্ছে স্ট্রেংদি, ডুরা কথাটা মানে হচ্ছে স্ট্রং। এটা একটা মেমব্রেনাস স্ট্রাকচার, যা কিনা ওই সমস্ত, অবশ্যই এটা কানেকটিভ টিস্যু, সে হার্ড, টাফ, স্ট্রং, যতভাবে আমরা বলি না কেন, এই ডুরা ম্যাটার তাকে টোটাল জিনিসটাকে কভার করে রেখেছে। তাহলে আমরা দেখছি যে আজকে আমরা এই জিনিস জানতে পারলাম যে পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে কভার করে রেখেছে, এবং এর মধ্যেই থাকে স্পাইনাল ফ্লুইড, সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড, যেটাকে আমরা বলি সিএসএফ। তাহলে যদি কোনো আমাদের কাছে স্ক্যান রিপোর্ট, ব্রেনের স্ক্যান রিপোর্ট আসে, ব্রেনের এমআরআই রিপোর্ট আসে, যদি এই সমস্ত কভারিং গুলোর মধ্যে কোনো ডিফেক্ট হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো কোন কভারটা ডিফেক্ট হয়েছে, অ্যারাকনয়েড ম্যাটার বলতে কোন জায়গাটা বলছে, ডুরা ম্যাটার বলতে কোন জায়গাটা বলছে। তা এইটাই আমরা এখান থেকে জানতে পারবো। আর কি, যদি কোনো এই ফ্লুইড গুলোর মধ্যে, এই যে কভারিং গুলো আছে, এই কভারিং এর কোনো ওয়াল যদি র্যাপচার করে, তাহলে সেখানে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড অ্যাকুমুলেশন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। এটা আমরা জানতে পারলাম। তো এই কলামটা আমাদেরকে প্রোটেক্ট করে রাখাটা ভীষণভাবে দরকার, তা নাহলে আমরা কিন্তু বিভিন্ন রকম অসুস্থতার মধ্যে পড়তে পারি। হেড নিয়ে যখন আমরা আলোচনা করছি, কারণ ব্রেনটা তো হেডের মধ্যে কভার করা থাকে, তাহলে আমরা আরেকটু
3-4টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে আজকে আমি একটা পয়েন্ট নিয়ে বেশি আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মাথার মধ্যে যে বিভিন্ন হেমারেজ হয়, এই হেমারেজ গুলোকে বিভিন্ন নামে আমরা জানি, মেডিকেল টার্মে বিভিন্ন নামে এদিকে জানা যায়। তো প্রথম যে হেমারেজটা আমরা আলোচনার আজকে এইটা নিয়েই আলোচনা করব, সেটাকে বলি আমরা এপিডুরাল হেমারেজ। এপিডিউরাল হেমারেজ, 4 রকমের হেমারেজ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? সাবডিউরাল হেমারেজ, নেক্সট সাব অ্যারাকনয়েড হেমারেজ, আর একটা কি হয়? ইন্ট্রা সেরিব্রাল হেমারেজ। তো এই 4 রকমের যে হেমারেজ হয় আমাদের ব্রেনের মধ্যে, 4টে নামে এটাকে ডক্টররা ডায়াগনোসিস করেন। ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা হয়, যেটা সিটি স্ক্যান থেকে বেরিয়ে আসে, নিউরোসার্জনরা যেটা থেকে ডায়াগনোসিস করে দেয়। এই 4টে হেমারেজ 4টে প্লেসে, ডিফারেন্ট প্লেসে হতে পারে। এগুলো ডিফারেন্ট টাইপের হেমারেজ হয়, ডিফারেন্ট লোকেশনে হয়, ডিফারেন্ট স্পেসে হয়, এবং ক্লিনিক্যালি প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কজ এবং কনসিকোয়েন্স থাকে। আবার বলছি, এই যে ডিফারেন্ট টাইপের হেমারেজ ডিফারেন্ট লোকেশনে হয়, ডিফারেন্ট স্পেসে হয়, ডিফারেন্ট প্লেসে হয়, ক্লিনিক্যালি তাদের ডিফারেন্ট কজ থাকে, ডিফারেন্ট কনসিকোয়েন্স থাকে। আজকে আমরা আলোচনা করব এপিডিউরাল হেমারেজ নিয়ে। আজকে আমরা এপিডিউরাল হেমারেজ নিয়ে আলোচনা করব। এপিডিউরাল হেমারেজটা কি? তাহলে এপিডিউরাল হেমারেজটা যখন আমরা আলোচনার মধ্যে আনতে যাচ্ছি, আমরা যখন বললাম ডিফারেন্ট স্পেস হয়, তাহলে এটা নিশ্চয়ই এপিডিউরাল স্পেসে হয়। তাহলে এপিডিউরাল স্পেসটা কোনটাকে বলি, এটা আমাদেরকে জানতে হবে। এখন রিপোর্টের মধ্যে দেওয়া আছে এপিডিউরাল হেমারেজ, এপিডিউরাল স্পেস। আমরা স্কালের মধ্যে এপিডিউরাল স্পেস কোনটা, এপিডিউরাল হেমারেজ বলতে কাকে বোঝাচ্ছি, কোন জায়গায় হেমারেজ হলে, কি কজ হলে সেটাকে আমরা এপিডিউরাল হেমারেজ বলবো। এইটুকুই আজকে ছোট্ট টপিক একটা আমরা আলোচনার মধ্যে আনার চেষ্টা করছি। এর জন্য আবার একটা ছবিতে আসছি। প্রথমত আমরা 3টে কভারিং এর ছবি আমরা পেয়ে গেছি। 3টে কভারিং কি কি থাকে সেটা পেয়ে গেছি, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার। তাহলে এর মধ্যে কোনো জায়গায় এপিডুরাল বলে কোনো কথা লেখা নেই,
কোন জায়গায় এটা হচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত, আমাদের সবার উপরে কি থাকে? স্কাল বোন। মাথা আমাদের সবার উপরে স্কাল বোন দিয়ে কভার করা আছে, স্কাল বোন আছে। আমরা প্রথমেই জেনেছি যে ডুরা ম্যাটারটা হচ্ছে আউটার কভারিং। তো আউটার কভারিং মানে আমাদের স্কালের কাছাকাছি থাকবে। স্কালের কাছাকাছি তাহলে যে কভারিংটা থাকছে সেটাকে বলছি আমরা ডুরা ম্যাটার। হার্ড, যেটা হার্ড টাফ, সেটা আমাদের স্কালের খুব ক্লোজলি থাকে। এই ডুরা ম্যাটারের যে লেয়ার, বেসিক্যালি এটা কিন্তু দুটো লেয়ার দিয়ে তৈরি। একটা লেয়ার, এর একটা লেয়ার very close to the skull bone, very close to the skull bone. একদম স্টিকি, যেন স্কালে বোনের সঙ্গে লেগে থাকে। স্কাল বোনের সঙ্গে লেগে থাকে, এরকম স্টিকি, এক যেন স্কাল বোনের সঙ্গে লেগে আছে। ফিজিওলজিক্যালি এখানে কোন রকম স্পেস আমরা দেখতে পাই না। ফিজিক্যালি আমরা এখানে কোনো স্পেস দেখতে পাই না। এই যে লেয়ার, এই লেয়ারটার একটা নাম আছে। কি নাম আছে এই লেয়ারটা? এই লেয়ারটাকে বলা হয় পেরি অস্টিয়াল লেয়ার। পেরি অস্টিয়াল লেয়ার। আর একটা লেয়ার আছে, সেই লেয়ারটা তার থেকে একটু গ্যাপে থাকে। পেরিঅস্টিয়াল লেয়ার থেকে এটা গ্যাপে থাকে। ধরা যাক এই লেয়ারটা এই যে লেয়ার, আমরা সবাই খুব ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি তার ব্রেনের মধ্যে যখন এই লেয়ারটা ইনফ্লামেশন হয় তখন এই রোগটা আমাদের হয়ে থাকে। এই লেয়ারটাকে বলি মেনিনজিয়াল লেয়ার। এই মেনিনজিয়াল লেয়ারে যখন কোনো ইনফ্লামেশন হয়ে থাকে তখন আমাদের মেনিনজাইটিস হয়, এটা আমরা সবাই জানি। এইতে কোনো জায়গায় গিয়ে একটা স্পেস সেপারেট হয়ে যায়। দুটো আমরা যদিও দেখছি এটা হচ্ছে, কিন্তু আপনার মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি বা সিটি স্ক্যান করে যদি দেখি তাহলে এই গ্যাপটা দেখতে, কিন্তু না হলে কিন্তু এটা ভেরি ক্লোজ টুগেদার। এই মেনিনজিয়াল লেয়ার আর পেরিঅস্টিয়াল লেয়ার এটা খুব ক্লোজ টুগেদার। হ্যাঁ, একটা পেরিঅস্টিয়াল লেয়ার আর এই যে মেনিনজিয়াল লেয়ার একটা জায়গায় গিয়ে একটা স্পেস তৈরি করে। কিরকম স্পেস তৈরি করে? এরকম একটা কথা, এরকম একটা স্পেস তৈরি করে। আর এই স্পেসটাকে
কভার করে থাকে কিছু সেল, কিছু সেল এটাকে কভার করে থাকে। সেই সেলটা কি? এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল এটাকে এভাবে ট্রায়াঙ্গুলার ভাবে একটা কভার করে রেখে দেয়। তাহলে এখানটা একটা, যখন এখানে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে, তাহলে এটা একটা বিশেষ কোন নাম থাকতে হবে। এই এন্ডোথেলিয়াল সেলটা যখন আমাদের এখানে একটা স্পেশাল পারপাসে এই জায়গাটা করেছে। কি স্পেশাল পারপাস? স্পেশাল পারপাস হচ্ছে এর মধ্যখান দিয়ে ব্লাড ভেসেল পাস করে এবং ভেনাস ব্লাড এখান দিয়ে রান করে। এটাকে বলা হয় ডুরাল সাইনাস। এই স্পেসটাকে বলা হয় ডিউরাল সাইনাস। ডিউরাল সাইনাস। এবং এখান থেকে বিশেষ করে এখান থেকে যদি ভেনাস ব্লাড রান করে, তাই এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় ভেনাস ডিউরাল সাইনাসিস। স্পেসটা তৈরি করলে ডিউরাল সাইনাস, এবং যখন এখান দিয়ে যেহেতু ভেনাস ব্লাড এখান দিয়ে যায়, চ্যানেল তৈরি করেছে, এটাকে বলে ভেনাস ডিউরাল সাইনাস। এবারে আমাদের যদি কোনো স্ক্যান রিপোর্ট আসে, সেখানে যদি আমরা দেখি এরকম একটা ওয়ার্ড সেখানে লেখা আছে ডিউরাল সাইনাস র্যাপচার্ড হয়েছে, অর্থাৎ তখন আমরা বুঝবো ডিউরাল সাইনাসের যে বাইরে এপিথেলিয়াল সেল আছে, সেই এপিথেলিয়াল সেল ড্যামেজ হয়েছে, সেই এপিথেলিয়াল সেলের ওখান দিয়ে লিকেজ হয়েছে, সেই এপিথেলিয়াল সেল দিয়ে তাহলে এখানে কিছু হ্যামারেজ হতে পারে। ঠিক তেমনি আরো কিছু জায়গায় দেখা যায় যে এই যে মেরিনজিয়াল লেয়ার, এরা একটা জায়গায় গিয়ে একদম ক্লোজ হয়ে গেছে, একে অপরের সঙ্গে যেন স্টিকি হয়ে গেছে। যদিও এটা এখানে ফিজিওলজিক্যালি এখানে কোন রকম স্পেস নেই, নো স্পেস। এটাকে বলা হয় পোটেনশিয়াল স্পেস, এটাকে বলে পোটেনশিয়াল স্পেস। তো এই সে যখন তারা ফিজিওলজিক্যালি এখানে কোনো স্পেস পাওয়া যায় না, কিন্তু প্যাথোলজিক্যালি আমরা যদি এটাকে সেপারেট করতে চাই তো সেপারেট হতে পারে। কি থাকে কোন জায়গায় এখানে একটা বিশেষ জায়গা হচ্ছে এইখানটায়, আমি যদি একটু ইয়ে করে আঁকি, যে এইখানটা আমাদের ব্লাড ভেসেল এখান দিয়ে পাস হয়, ব্লাড ভেসেল এখান দিয়ে তার একটা রাস্তা আছে। কি কি ব্লাড ভেসেল যায় আমরা জানি, দু রকম ব্লাড ভেসেল যেতে পারে, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন আর্টারি আর কোন ভেইন আমার এখানে রাব্বি ভাই আছেন তো? রাব্বি ভাই আছেন না আজকে ক্লাসে? আছেন? না স্যার, এস এম জাহাঙ্গীর স্যার আছেন। জাহাঙ্গীর স্যার তো ভালো বলতে পারবে, জাহাঙ্গীর স্যারকে বলবো না, জাহাঙ্গীর স্যার জানেন ভালো। এখানটায় যে দুটো ভেসেল আছে, একটা আর্টারি আর একটা ভেইন। এই আর্টারি আর ভেইন এর দুটো নাম আছে। কি কি নাম আছে? একটা হচ্ছে মেনেঞ্জিয়াল আর্টারি আর মেনেঞ্জিয়াল ভেইন। এইবারে আমরা আরেকটু এগিয়ে যাই, এপিডুরাল স্পেস আমরা খুঁজে বেড়াচ্ছি। কোনটাকে এপিডুরাল স্পেস, কোন জায়গায় গিয়ে হেমারেজটা হচ্ছে তখন আমরা এপিডুরাল স্পেস বলবো।
ঠিক আছে। আমাদের আমরা যদি করি এটা বুঝতে পারছি না আমি কি এটা করলাম, দেখে বোঝা যাচ্ছে এটা নাক। তো আমরা যদি একটু অ্যানাটমিক্যাল সাইডটা দেখি, আমি তো এখান থেকে এই মিডল ক্রেনিয়াল ফসা, এই যে মিডল ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা, এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। এই মিডল ক্রেনিয়াল ফসা এইখান থেকে যে আমাদের মেনেঞ্জিয়াল আর্টারি, এখানে একটা ফোরামেন আছে, মেনেঞ্জিয়াল আর্টারি, সে তার ব্রাঞ্চে সেখান থেকে এন্টেরিয়র ব্রাঞ্চ, পোস্টেরিয়র ব্রাঞ্চ সে দিয়ে দিচ্ছে। মানে কোনো কারণে যদি একজন মানুষের জাস্ট কানের উপরে কেউ একটা ঘুষি মারে, খুব জোরে ইনজুরি হয়, তাহলে কি হতে পারে? খুব জোরে যদি ইনজুরি হয়, টেম্পোরাল বোনটা তো অত হার্ড বোন নয়, টেম্পোরাল বোনের মধ্যে ইনজুরি হলো, টেম্পোরাল বোনের মধ্যে ইনজুরি হলে তখন সেখানে ভেতরে গিয়ে তার স্কাল বোনটা সেখানে ড্যামেজ হলো, তাহলে ড্যামেজ কে করবে? যখনই স্কাল বোনকে ড্যামেজ করবে তখনই গিয়ে ডুরা ম্যাটারে আঘাতটা হানবে। ডুরা ম্যাটারের ভেতরে এই যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে যে আর্টারি এবং ভেন আছে সেখানে একখানা র্যাপচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবারে ধরা গেল যে সেখানে র্যাপচার হয়েছে, র্যাপচার হলে কি হবে? আর্টারি বা ভেনের যদি র্যাপচার হয়ে থাকে তাহলে আমাদের ব্লিডিং ব্লাড বেরোবে, তখন কি হবে? এই জায়গাটা ব্লাড ভরে যাবে, এই জায়গাটা ব্লাডে ভরে যাবে, হেমারেজ হবে, হেপাটোমা হবে। তাহলে এইরকম না হয়ে এরকম হলো কেন? আর এর বাইরে যে মেনেঞ্জিয়াল লেয়ার সেটা কিন্তু বাইরের দিকে এড়িয়েছে, আউট অফ মেনেঞ্জিয়াল লেয়ার। এর বাইরে আছে অ্যারাকনয়েড লেয়ার, তার বাইরে ভেতরে আছে পায়ামেটার। তো এইখানে যখন ব্লাড জমছে, কেন ব্লাডটা এইদিকে যাচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের যখন আমাদের যে স্কালের মধ্যে সুচার থাকে, আমরা জানি সুচার থাকে, দুটো স্কাল যেখানে জয়েন্ট হয় সেখানে সুচার থাকে, ভেরি স্ট্রিক্টলি অ্যাটাচড। এই ডুরা ম্যাটারটা এখানে এই স্কালের সঙ্গে স্ট্রিক্টলি অ্যাটাচ থাকে। এদিকেও তেমনি এই এন্ডো আমাদের সুচার আছে, এখানেও কিন্তু সে স্ট্রিক্টলি অ্যাটাচ থাকে। তাহলে কি হচ্ছে? তাহলে সে না উপরে যেতে পারছে না নিচে যেতে পারছে, অটোমেটিক্যালি ব্রেনের ভেতরে তখন সে একটা হেমাটোমা তৈরি করছে, হেমাটোমা তৈরি করছে। তাহলে এই যে হেমাটোমাটা তৈরি হলো, কোথায় হলো? আমাদের আজকের টপিক হচ্ছে এপিডিউরাল হেমারেজ, এপিডিউরাল হেমারেজ। তাহলে আমরা এই লেয়ারটা কি? মেনেঞ্জিয়াল লেয়ার। কার এটা? ডুরা ম্যাটারের। ডুরা ম্যাটারের এদিকে হচ্ছে একটা লেয়ার পেরিওস্টিয়াল লেয়ার, আর এদিকে হচ্ছে মেনেঞ্জিয়াল লেয়ার। মেনেঞ্জিয়াল লেয়ারটা হচ্ছে
ডুরা লেয়ারে, ডুরা ম্যাটারের একটা পার্ট, এই ডুরার উপরের পার্টে হচ্ছে যেহেতু সেটাকে আমরা বলি এপিডিউরাল স্পেস, এবং এইটি হচ্ছে এপিডিউরাল হেমারেজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এপিডিউরাল হেমারেজ কখন হয়? এপিডিউরাল হেমারেজ যখন কোনো ইনজুরি বা ট্রমা হয়ে থাকে তখন সেখানে এপিডিউরাল হেমারেজ হয়। তাহলে একটা মানুষের এরকম একটা ইনজুরি হয়েছে, ইনজুরি হওয়ার পরে যখন তাকে নিয়ে এসছে, তাকে আমাদের প্রথম কাজ হচ্ছে তার ব্লিডিং হতে পারে এক্সটার্নাল, ব্লিডিং নাও হতে পারে এক্সটার্নালি, কোনো এক্সটার্নাল ব্লিডিং হয়নি, আনকনসাস হয়ে গিয়েছিল, আবার কনসাসনেস ফিরে এসছে, জানবো যে সে খুব র্যাপিডলি রিকভার করে যাবে। আনকনসাস হতেও পারে 1 মিনিট, সরি তাহলে আমরা যখনই কোনো স্ক্যান রিপোর্টে দেখতে পাবো এপিডিউরাল হেমারেজ, তখন আমরা বুঝে নেব তার টেম্পোরাল বোন তার ফ্র্যাকচার হয়েছিল, টেম্পোরাল বোনে তার ইনজুরি হয়েছিল, তাই জন্য তার এপিডিউরাল হেমারেজ হয়েছে, তাই জন্য তার এখানে হেমাটোমা হয়েছে। তাহলে এলোপ্যাথিক্যালি কি আছে, মানে সার্জারি কাজ, নিউরো সার্জন কি করবে, ওখান থেকে ট্যাপিং করে ওখান থেকে ব্লাডটা বের করে দেওয়ার কাজ। আমাদের কাছে যদি আসে তখন আমরা কিন্তু আমাদের এই কোয়াগুলেটেড ব্লাডকে আমরা ডিজলভ করার আমাদের হাতে প্রচুর মেডিসিন আছে, আমাদের কাছে প্রচুর মেডিসিন আছে। সেটা আমি মেডিসিন নিয়ে কোনো আলোচনা করবো না, এখানে অনেক স্যার আছেন তারা বলতেই পারবেন মেডিসিন আমাদের এখানে এপিডিউরাল হেমারেজ নিয়ে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেখানে আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারি। যদি ব্লিডিংটা এখানে হতো, যদি এখানটায় কোনো রকম একটা হেমাটোমা হতো, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যখানে, দ্যাট ইজ নট দ্য এপিডিউরাল হেমারেজ। তার কজটাও কিন্তু আলাদা হবে। তো আমরা যেটি বলেছিলাম যে 4 রকম যে হেমারেজ আছে, সেই হেমারেজ ডিফারেন্ট কজ, ডিফারেন্ট স্পেস, ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট লোকেশন, তার ডিফারেন্ট কনসিকুয়েন্সের জন্য এটা হতে পারে। তাহলে আজকে এই যে এপিডিউরাল হেমারেজ যদি দেখা যায় সে আনকনসাস হয়ে গেছে, ইনজিওর হয়েছে, একটা লোক টেম্পোরালে ইনজিওর হয়েছে, কনসাস থাকতে পারে, আনকনসাস থাকতে পারে, বাট গ্র্যাজুয়ালি আওয়ার্স, ডেজ, উইক, সে গ্র্যাজুয়ালি আস্তে 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 ড্রাউজি হয়ে পড়ছে, আস্তে 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 সে ড্রাউজি হয়ে পড়ছে। তখন কিন্তু আমার কাছে স্ক্যান করায়নি, সে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ইঞ্জুরি হয়েছে বা একটা ধাক্কা লেগেছিল, ইঞ্জুরি হয়েছে, তারপরে সে ঠিকই ছিল, উঠে চলে আসছে, কোনো অসুবিধা হয়নি, আনকনসাস হয়নি, তাহলে আমরা বলবো কিছুই হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পর ধীরে 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 ডে আফটার ডে সে কেমন উইক হয়ে পড়ছে, সে কেমন ড্রাউজি হয়ে পড়ছে, বেশিরভাগ শুধু ঘুমিয়ে পড়ছে, আস্তে 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 যেন কোমার দিকে চলে যাচ্ছে। তখন কিন্তু আমাদের ইমিডিয়েট বুঝতে হবে এর একটা এপিডিউরাল হেমারেজ হতে পারে। তো এই যে একটা টাইম, এই টাইমটাকে একটা ক্লিনিক্যালি বা একটা বিশেষ টার্ম মেডিকেলে ইউজ করা হয়, সেই টার্মটা আমি এখানে বলছি, সেই টার্মটা হচ্ছে লুসিড ইন্টারভ্যাল। লুসিড ইন্টারভ্যাল। এই লুসিড ইন্টারভ্যালের মধ্যে যদি দেখা যায় যে তার ড্রাউজিনেস গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, সে কোনো সিটি স্ক্যান করেনি, সে কোনো এমআরআই করেনি, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে তার কিন্তু এপিডিউরাল হেমারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোনো স্ক্যান রিপোর্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু তার একটা ইনজুরি হয়েছিল, ইনজুরি হওয়ার পরে
তার এই গ্র্যাজুয়ালি যখন থেকে সে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সে ড্রাউজিনেস চলে আসছে, সেই পিরিয়ডটা আওয়ার্স হতে পারে, সিভিয়ার হলে ডেজ হতে পারে, উইক হতে পারে, কয়েক সপ্তাহ, 4 সপ্তাহ 5 সপ্তাহ পরে গিয়েছে আর একটু আস্তে আস্তে ড্রাউজি হয়ে পড়ছে, ধীরে ধীরে সে আচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে সে একদম আনকনসিয়াস চলে যাচ্ছে। কখনো সে আনকনসিয়াস হচ্ছে আবার কনসিয়াসে ফিরে আসছে, কখনো আনকনসিয়াস হচ্ছে আবার, কিন্তু এইটে ডিউরেশনটা কমতে কমতে একটা সময় গিয়ে ফুললি আনকনসিয়াস হয়ে সে কোমা স্টেজে চলে যাচ্ছে। তো এইসব জায়গায় কিন্তু হতে পারে এপিডুরাল হেমারেজ, তার সম্ভাবনা খুব বেশি, আমরা একটা ডায়াগনস্টিক পয়েন্ট অফ ভিউতে আসতে পারি। তো আমাদের পজিশন অফ দ্য ডিজিজ যদি আমরা খুঁজে দেখি, তাহলে এখানে যদি টেম্পোরাল সাইডে কোন রকম ইনজুরি হয়ে থাকে, তাহলে তার এপিডুরাল হেমারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এইটাই আমরা আজকের আলোচনার মধ্যে এটুকু বলে আমি শেষ করছি। যদি কারো কিছু সংযোজন থাকে বা কোনো কিছু আলোচনা থাকে আপনারা করুন, আমি তার অল্প সময় পরেই বিদায় দেব। ধন্যবাদ সবাইকে। লুসিড ইন্টারভেলটা আরেকটু রিপিট করুন। লুসিড ইন্টারভেল, টাইম অফ ইনজুরি, ইনজুরির থেকে শুরু করে ইনজুরির পরে সে আনকনশাস হয়নি বা আনকনশাস হয়েছিল, আবার সে গ্র্যাজুয়ালি আস্তে 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 ঠিক হয়েছে। র্যাপিডলি যদি ঠিক হয়ে যায়, সে আনকনশাস হলো বা উঠে পড়লো, সেখানে কিন্তু ভেতরে হেমারেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু সে উঠে পড়লো ঠিক আছে, যদি দেখা যায় একদিন পর, দুদিন পর, 4 দিন পর কি 1 সপ্তাহ পর থেকে সে আস্তে 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 একটুখানি আচ্ছন্নতার মধ্যে চলে আসছে, এই যখন থেকে আচ্ছন্নতার জায়গায় চলে আসছে, এই যে গ্যাপটা, এইটিকে বলা হয় লুসিড ইন্টারভেল। যখন থেকে সে আচ্ছন্ন ভাবে স্টার্ট হচ্ছে, occurrence of injury to occurrence of unconsciousness, এই যে এই বিটুইন যে পিরিয়ডটা, সেটা লুসিড ইন্টারভেল। ঠিক আছে, ধন্যবাদ স্যার সাধারণ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমাদের ডক্টর গিরিধর বিশ্বাস স্যার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ, লুসিড ইন্টারভ্যালে যে ইনজুরিটা হলো আস্তে আস্তে ড্রাউজি হয়ে যাচ্ছে, তো সেখানে কি হ্যামারেজ হওয়ার সম্ভাবনা খুব বেশি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই সম্ভাবনা বেশি। যদি সে ড্রাউজি না হয়, তাহলে সেখানে হ্যামারেজ হওয়ার সম্ভাবনা কম। ড্রাউজি বা আনকনশাস হয়ে যাওয়ার জায়গায় যদি না আসে, যখন সে ইনজুরি হয়েছিল তখন সে আনকনশাস হয়নি, তার 7 দিন পর থেকে সে আনকনশাস হচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আজকের আলোচনার বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন প্রশ্ন যেন আজকের বিষয়ের উপরই হয়। ডক্টর অরিন্দাজি স্যার। ধন্যবাদ তন্ময় দা, ধন্যবাদ অজয় স্যার, খুব সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, এবং উপস্থিত যারা আছেন প্রত্যেকে প্রণাম জানাচ্ছি। স্যার, এপিডুরাল হেমারেজের সিমটমটা অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কতদিন পর দেখা যেতে পারে, এটা হলো এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটাকে যদি সাবসাইড করার জন্য আমাদের কি মানে আমরা প্রিভেনশন নিতে পারি, বা আমরা কি ধরনের ট্রিটমেন্টটা, এটা কি হোমিওপ্যাথি ট্রিটমেন্টেই সারবে, নাকি তার জন্য কোনো রকম ভাবে কোনো ফাইন্ডিং যেমন এমআরআই বা সিটি স্ক্যান এইসবের সাহায্য নিতে পারে? নাম্বার 1, একটু বলতেন। হ্যাঁ, নাম্বার 1, এ কজ অফ এপিডুরাল হেমারেজ। কজ অফ এপিডুরাল হেমারেজ হচ্ছে ট্রমা অর ইনজুরি। সুতরাং এর কোনো প্রিভেনশন নেওয়া, আপনি নিজে সতর্কভাবে চলতে পারেন। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কিভাবে অ্যাক্সিডেন্ট হবে আপনি জানেন। আপনি ঘুমিয়ে আছেন, উপর থেকে ছাদ ভেঙে পড়লো, এটাও একটা অ্যাক্সিডেন্ট। সুতরাং এর প্রিভেনশন নেওয়া নিতে গেলে আপনি সেভাবে বলা যায় না, সতর্ক থাকতে হবে যাতে আপনার কোনো ইনজুরি না হয়। বাইক চালাচ্ছেন, হেলমেট পরতে হবে যদি ইনজুরি যেন না হয়। তো এইগুলো হচ্ছে প্রিভেনশন। সুতরাং প্রিভেনশন নেওয়ার সেরকম কোনো মেডিসিন আমাদের এই ইনজুরির ব্যাপারে কোনো বা ট্রমা হওয়ার ব্যাপারে কোনো প্রিভেনশন নেওয়ার জায়গা নেই। সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই।
কথার কথাই হচ্ছে এখানে ফার্স্ট পয়েন্টে যে প্রিভেনশন। নাম্বার 2 আপনার যে ডিউরেশন, এইটা ডিউরেশনটা কোনো ঠিক নেই। ডিউরেশনটা সিভিয়ারলি ইনজোর্ড হয়েছে, কোনো ব্লিডিং হয়নি, পড়ে গেছে উঠে গেছে, আনকনসিয়াস হয়ে গেছিল উঠে গেছে, র্যাপিড তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু আনকনসিয়াস হয়নি, ইনজুরি হয়েছে, এক্সটার্নাল ব্লিডিং হয়নি, 2 দিন পরে তার একটা ড্রাউজিনেস আসছে। ওই জন্য মোটামুটি 72 ঘন্টা দেখা হয়। সবসময় বলা হয় হেড ইঞ্জুরি হলে 72 ঘন্টা পরে তার রিপোর্ট দেবে। 72 ঘন্টা মিনিমাম 72 ঘন্টা দেখা দেয়। এই 72 ঘন্টার মধ্যেই কিন্তু একটা ড্রাউজিনেস, একটা নশিয়া, একটা ভমিটিং এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এইটা 72 ঘন্টার পরে যে হবে না, আফটার 1 উইকও তার একটা ড্রাউজিনেস আসতে পারে, আফটার 2 উইকসও তার আনকনসিয়াসনেস আসতে পারে। ঠিক আছে? আর মেডিসিন অবশ্যই তো এটা যখন আমার কাছে এই ধরনের একটা আনকনসিয়াস হবে, ইনজুরির সময় কোনো আনকনসিয়াস হলো না, সে কনসিয়াস রইল, ইনজুরির 3 দিন পরে, ইনজুরির 7 দিন পরে সে আনকনসিয়াস হচ্ছে, বা ড্রাউজিনেসটা তার মধ্যে বেশি বেশি করে দেখতে পাচ্ছি, সারাদিন সে ঝিমিয়ে থাকছে, তখন তাকে আমাদের অবশ্যই একটা হিস্ট্রি যদি থাকে ইনজুরির, আমাকে একটা সিটি স্ক্যান অবশ্যই করতে হবে। এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তো আছে, এটা আমরা সবাই জানি। যে কোনো কোয়াগুলেটেড ব্লাডকে ডিজলভ করতে আর্নিকার চেয়ে বড় ওষুধ কিছু নেই, এটা আমরা সবাই জানি। তো এরকম আমাদের আরো অনেক মেডিসিন আছে। আমরা হেড ইঞ্জুরিতে ন্যাট্রাম সালফেট ইউজ করি, আমরা হেড ইঞ্জুরিতে হাইড্রোজেন ইউজ করি। এটা অ্যাকর্ডিং টু সাইন সিমটম সেখানে আপনার যেটা পাবেন, এবং তারপরে আর্নিকা তোমাদের সবচেয়ে বড় মেডিসিন। এই আমার বস আমার হাত তুলেছে, বলুন বস। প্রশান্ত স্যার। না স্যার, আজকে ক্লাসটা শুনতে পারলাম না, আমার দুর্ভাগ্য। যাই হোক, আমি বলছি স্যার, আপনি তো বললেন যে প্যারাইটাল বোন নাকি বললেন টেম্পোরাল। হ্যাঁ স্যার, বলছি স্যার, এই ইনজুরির সঙ্গে বা সাবডুরাল হিমাটোমার সঙ্গে এই পরবর্তী স্টেজে যেমন এই আনকনসিয়াস বা এই করলেন, এর সঙ্গে কিছু কনভালশনে কিছু রিলেশন থাকতে পারে? আজকে সাবডুরাল বলিনি, কিন্তু আজকে শুধু এপিডুরাল হেমারেজ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এপিডুরাল। বলছি এটার সঙ্গে কিছু পরবর্তী ক্ষেত্রে কমপ্লিকেশন হিসাবে কনভালশনের কিছু সম্পর্ক আছে স্যার? এই ক্ষেত্রে কনভালশনটা আসে না, কোমা স্টেজটা আসে। কোমাতে আসবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ, কোমা স্টেজে ভালো ওষুধ আছে আমাদের। এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে কোমা স্টেজে আসবে। ওকে স্যার, ওকে। ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। হ্যাঁ স্যার, এই আপনি বললেন যে ট্রমার থেকে এটা এরকম হেমারেজ হয়। তা আমি একটা ঘটনার কথা বলছি। একদিন বাসে করে বিধানচন্দ্র রায় যাচ্ছিলেন, আর ওই বাসের একটা ছেলে যখন নামতে গেছে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা আঘাত লেগেছে। তখন বিধানচন্দ্র রায় বললেন যে এক্ষুনি তুমি হসপিটালে যাও, তাহলে বেঁচে যাবে। কিন্তু বিধানচন্দ্র রায়ের কথাটা শোনেননি। ও বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলাই মারা গেছে। তখন জিজ্ঞেস করেছিল অন্যরা যে আপনি যে বললেন ওটা, বলে ওর তো টমাতে ওর ভিতরে হেমারেজ হয়েছে। এটা বাইরের থেকে উনি কি করে বুঝলেন? এইটা আমি তো এতক্ষণ আলোচনার মধ্যে তাই বললাম। হ্যাঁ, এতক্ষণ আলোচনার মধ্যে আমি তাই তো বললাম, তার টেম্পোরাল সাইডে ইনজিওর্ড হয়েছে, বাসের মধ্যে তার টেম্পোরাল সাইডে ইনজিওর্ড হয়েছে। সে আচ্ছা আনকনশাস হয়নি, আচ্ছা, উঠে পড়েছে, হ্যাঁ র্যাপিডলি উঠে পড়েছে। হ্যাঁ, তার ইনজিওর্ড হয়েছে, আনকনশাস হয়নি, উঠে পড়েছে। সে যদি আনকনশাস হয়ে পড়তো তাহলে কিন্তু তার এটা একটা জার্কিং এ তার আনকনশাস হয়ে তার সমস্ত নিউরো সিস্টেম গুলোকে একটা সার্টেন টাইমের জন্য শাট ডাউন করে দিয়েছিল। বাট সে
আনকনসিয়াস হয়নি, কনসিয়াস আছে। আহ, ওই ওই ইঞ্জুরিটা তার patient ছিল। পরবর্তীতে ঠিক আছে, আনকনসিয়াস আসবে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন তো হচ্ছে একটা স্যার। ইনজুরি পরে আমরা একটা যদি দেখি কোনো টেম্পোরাল সাইডে কোনো ইনজুরি হয়েছে, হেভিলি হুম ইনজুর, হেভিলি হুম ইনজুর যদি হয়েছে এবং তারপর যদি সে আনকনসিয়াস হয়ে যায় এবং তারপরে আনকনসিয়াস হয়ে কয়েক সেকেন্ড পরে বা কয়েক 1-2 মিনিট পরে সে আবার উঠে পড়েছে, তাহলে বুঝুন তার কোনো রিকভারি খুব ভেরি কুইক হয়ে যাবে। স্যার, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল মনে মনে অনেকদিন ধরে। ওই যে সেরিব্রাল স্ট্রোক হলে পরে ওইটা কোন জায়গা, মানে ওই যে দেখে ওটা না, এগুলো এগুলো পরবর্তী, আজকের কাশি করে বলেন, পরবর্তী ক্ষেত্রে ওইটা নিয়ে আলোচনা করবো। সার্চি করে দেখেছি, ওই স্যারেরা দেখে আর ওই সব ছাত্ররা উৎসুক হয়ে থাকে ওই এটা দেখার জন্য, এমআরআই ওইগুলো দেখে। স্যার বলছে না, ভেরি স্যাড, এ বাঁচবে না। তা দেখেছি আমি ওইগুলোর মধ্যে কালো 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 হয়ে গেছে। তা সেইগুলো একটু বুঝাবেন স্যার। এটা এইটা এইটা যখনই এমআরআই এর মধ্যে এরকম একটা এক্সট্রা স্পট দেখতে পাবো, লাইক লেন্স, চশমার মতো, উপরে পায়ামেটার, নিচে ডুয়ারামেটার, কেন চোখ, এইটা যখন দেখতে পাবো, তার কি একটা লেন্সের আকার, এরকম যখন তাকে দেখবো একটা লেন্সের আকার, অর্থাৎ বাই কনকেভস, কনভেক্স, দুদিক কনভেক্স হয়ে আছে, বাই কনভেক্স যদি থাকে, আর এরকম যদি স্পট আমরা সিটি স্ক্যানের মধ্যে দেখতে পাই, টেম্পোরাল এরিয়ার জোনে, মিডিয়াল মিডল ক্রেনিয়াল ফসাতে যদি এরকম একটা জায়গা দেখতে পাই, তখন সেখানে বুঝবো যে এখানে একটা হেমাটোমা হয়েছে এবং সেটা এপিডুরাল হেমারেজ। ঠিক আছে? খুব ভালো বুঝতে পেরেছি, ওই আনকনসিয়াসটা ওটা ভালো বুঝতে পেরেছি। নমস্কার স্যার। নমস্কার। বলছি কোনো এক পেশেন্ট 25 বছর আগে ওর ব্রেনে পেরেক ঢুকে গেছিল। তো তখন চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না, ও টিটেনাসটা সপ্তাহখানেক পরে নিয়েছিল। তো 25 বছর পরে এখন ব্রেনে তো প্রচুর পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে এবং সারা শরীরে পেন হচ্ছে। স্যার ওই ইনজুরিটা যদি কোন লেয়ারে হয়েছে বা এতদিন দেখুন, পরে প্রথম হচ্ছে তখন দেখতে হবে আপনার অ্যানাটমিক্যাল পজিশনটা কোথায় হয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনটা কোন ফসাতে হয়েছে, এন্টিরিয়ার ফসা, মিডল ফসা, পোস্টেরিয়র ফসা, এটাকে আপনাকে দেখতে হবে, রাইট সাইডেড বা লেফট সাইডেড। তাহলে সিটি স্ক্যান করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আর যদি আমাদের হোমিও সিনড্রোম বুঝে যদি হোমিও মেডিসিন দিয়ে দেখুন, যদি আমরা হোমিও সিমটম বুঝে আপনি মেডিসিন যাই দিন না কেন, আপনার যে কোন জায়গাটায় অ্যাকচুয়াল ইনজিওর হওয়ার পরে সেখানকার কন্ডিশনটা কি, এখনো কি হেমারেজটা ওখানে ক্লট হয়ে আছে না নেই, সেটা এখন টোটাল আপনি একটু আবার পুরোনো ক্লাসের দিকগুলো যদি চিন্তা করেন, পুরোনো ক্লাসের দিকে যে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার নিয়ে আলোচনা করেছিলাম, তার ফুল বডিতে যদি পেন হয় তাহলে লেফট সাইড, রাইট সাইড, বোথ সাইডে তার ইয়ে হয়েছে, রাইট হেমিস্ফিয়ারে হয়েছে না লেফট হেমিস্ফিয়ারে, যদি হয় রাইট হেমিস্ফিয়ারে যদি হয় তাহলে লেফট সাইডের বডিতে তার পেন ফিল করবে, কারণ তার হোয়াইট ম্যাটার গুলো ক্রসলি অপোজিট সাইডে চলে আসছে। লেফট হেমিস্ফিয়ারে যখন গ্রে ম্যাটার থেকে যখন হোয়াইট ম্যাটার বেরিয়ে আসছে, গ্যাংলিয়ার থেকে যখন হোয়াইট ম্যাটার বেরিয়ে আসছে, সেটা লেফট হেমিস্ফিয়ার থেকে রাইট সাইডে চলে আসছে। এবার যদি দেখা যায় পুরো বডিতে হয়েছে, তাহলে টোটাল গ্রে ম্যাটারের মধ্যে সেটাকে ধাক্কাটা নিয়ে এসছে। এবার যদি সেখানে কোনো জায়গায় একটা অবস্ট্রাকশন থাকে, আপনি কি সেখানে সিটি স্ক্যান না করে বুঝতে পারবেন কোন জায়গায় অবস্ট্রাকশনটা আছে? আপনি মেডিসিন দিলেন, কিছুদিন প্যালিয়েট করে রাখতে পারলেন, এই যে বললে ভালো আছি, আপনি সিটি স্ক্যান করছেনই না, সাডেন একদিন তো এমন হতে পারে তার সেখানে সাডেনলি তার একটা বড় ধরনের কোনো ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে,
তার ওখানে সার্কুলেশনের অভাব হচ্ছে, অক্সিজেন লেয়ারের অভাব হচ্ছে, ওখানে অক্সিজেন যাচ্ছে না, ইমব্যালেন্সিং হয়ে যাচ্ছে, আনকনসিয়াস হয়ে যাচ্ছে, কার্ডিয়াক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, এগুলো তো আসতে পারে। সুতরাং আমরা বিং এ ফিজিশিয়ান আমাদের কিন্তু আজকে আজ থেকে 200 বছর আগে সিটি স্ক্যান ছিল না, তখন কিন্তু মানুষ অনেকে এমনি এমনি মারা যেত, বুঝতে পারতো না কি জন্য মারা যাচ্ছে। আজকে যখন সিটি স্ক্যানের ব্যবস্থা হয়েছে, এমআরআই ব্যবস্থা হয়েছে, আমরা কেন এই সুযোগগুলো নেব না, তাই না? আমরা পজিশন যদি পাই, সিমটম যদি পাই, সেইভাবে মেডিসিন তো অবশ্যই দেব। মেডিসিন দিয়ে প্রোগনোসিসটা আপনি দেখবেন কি করে? মেডিসিন বা প্রোগনোসিস দেখার জন্য আপনাকে এই সমস্ত ফাইন্ডিংসগুলো করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে স্যার, অনেক ধন্যবাদ। একদম একদম। আপনি সবসময় একজন শিক্ষিত চিকিৎসক হিসেবে আপনি কোয়াক নন, আপনি শিক্ষিত চিকিৎসক হিসেবে সব সময় এই মডার্ন সায়েন্সের হেল্পগুলো নেবেন এবং নিয়ে আপনি সেখানে নিজে বলতে পারবেন, এই দেখুন আমার ট্রিটমেন্টের পরে আপনার টিএসএইচ লেভেল নর্মাল এসে গেছে, আপনার হিমোগ্লোবিন লেভেল নর্মাল এসেছে, আপনি ওষুধ দিলেন তার দুর্বলতা কমে গেছে বলে, কিন্তু তার হিমোগ্লোবিনটা থাকছে না, ফল করে যাচ্ছে বারবার, ফল করে যাচ্ছে বারবার, তাহলে তো আপনার কিওর হয়নি, তার কোনো একটা অবস্ট্রাকশন আছে। তেমনি তার বডি পেন কমছে না, আপনি সিমটম দিচ্ছেন আজকে রাইট সাইডের বা কালকে বাঁ দিকের, পরশুদিন পুরো বডির, কিন্তু তার কজটা কোথায়, রুট কজটা কোথায়? আপনি একটা যদি নিউরো মেডিসিন আপনি সেখানে অ্যাপ্লাই করেন, এটা হয়তো অনেক বেশি কাজে দেবে। মানে আপনার এখানে এফেক্টটা হয়েছে যেহেতু আপনার পেরেক ঢুকেছিল, গ্রে ম্যাটারে হয়েছে। গ্রে ম্যাটার মানে হচ্ছে নার্ভ সেলের মেন যে নিউরন গুলো, সেই নিউরনে এফেক্ট হয়েছে। নিউরন এফেক্ট হলে একজন পার্টে কোনো কাজ হবে না, ড্যামেজ হয়েছে, সেখানে ডেন্ড্রাইটে সেখানে কাজ করছে না। যেহেতু আমি ক্লাসগুলো করেছি, এগুলো তো বোঝা খুব সুবিধে, তাই না? ওকে স্যার। ওকে, আচ্ছা, ধন্যবাদ স্যার। যারা ছিলেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাই। ডক্টর নীলকমল বর্মন স্যার, এস এম জাহাঙ্গীর স্যার এবং অন্যান্য যারা রয়েছেন, তাদের সকলকেই আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সাথে জুড়ে থাকুন। নীলকমলদার মুখে একটু কথা শুনতে চাইছিলাম, ওনার একটু বাণী শুনলে আমার একটু ভালো লাগে। নীলকমলদা। একমাত্র ঈশ্বরের বাণী সবার দিকে ধেয়ে যায়, যার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন বাণী তো বোধহয়। আর আমরা যেটা দেখুন ক্লাসে একটু দেরিতে ঢুকেছি, সেটা ব্যক্তিগত অসুবিধার জন্য। শুনেছি ভালো, সংযোজন পর্বটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। আর সংযোজন পর্ব যত ভালো হবে তত আমরা সমৃদ্ধি লাভ করবো, আমরা এইটুকুনি বলতে পারি। এটা ক্লাসের পরে কথা, কিন্তু মানে ইনজিওর টাইমের পরেও কিন্তু কিছু খেলার বাকি থেকে যায়। তো আপনি সে কাজটা করলেন, আপনাকে সেজন্য ধন্যবাদ। রেফারি বাঁশি বাজানোর পরেও কিছুটা খেলা হয় থাকে, তো নয় কি? এটা হচ্ছে ইনজুরি টাইম। ওকে, আপনারা সবাই ভালো থাকুন। খুব ভালো লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। উদ্দীপনাকে ধন্যবাদ।